জয়েন করলাম। ঠিক আছে, লাইনে থাকেন, তারপরে কথা বলবো না। আচ্ছা, ক্লাস করেন। ওকে ঠিক আছে, ওকে স্যার, লাস্ট ভিডিওগুলো একটু স্যার যদি পাঠিয়ে দিতেন। না ভিডিও তার এমনি দেওয়া হবে না। আপনি ওই ইয়াতে আসার পরে কথা বললে তারপরে ভিডিও দিব না। কি করবেন, কিভাবে করবেন ক্লাস, সেটা তো একটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সিস্টেম আছে, নিয়ম আছে, তাই না? স্যার, ঠিক আছে সেই সিস্টেম অনুযায়ী তো আমার ক্লাসে জয়েন করতে হবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আমাদের আহ, গত ক্লাস শেষ হয়েছিল সম্ভবত, মসফেট ক্লাসটা শেষ হয়ে গেছে। তো আমরা আজকে আলোচনা করব হ্যাঁ হচ্ছে ট্রান্সফরমার নিয়ে। ঠিক আছে, তো ট্রান্সফরমার কি? ট্রান্সফরমারের এখানে সহজ কথা বলা যায় এমন একটি ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যন্ত্র যেটি ইনপুট হিসেবে ইলেকট্রিক পাওয়ার নিয়ে আউটপুটেও ইলেকট্রিক পাওয়ার দিবে। মানে ইলেকট্রিকই ইনপুট হবে, ইলেকট্রিকই আউটপুট হবে পাওয়ার। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে কোনো তারের সংযোগ থাকবে না। যখন এই একটা ইলেকট্রিক ট্রান্সফার হবে এক পাশ থেকে আরেক পাশে, সেইখানে কোনো ইলেকট্রিকের এইখানে ব্ল্যাঙ্ক, ঠিক আছে, সেখানে কোনো ইলেকট্রিক কোনো সংযোগ থাকবে না। এটার মধ্যে একটা ম্যাগনেটিক ইন্টারফারেন্স তৈরি হয়, এখানে একটা বলয় তৈরি হয়। এই বলয় তৈরির মাধ্যমে এক পাশ থেকে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এইখানে কোনো তারের সংযোগ ছাড়াই সেই এখানে যে ইনপুটটা আসে সেই ইনপুটটার একটা ইন্টারফারেন্স, একটা শক্তি তৈরি করে, সেই শক্তিটার মাধ্যমে এই পাশে আউটপুট প্রদান করে। তো এই জিনিসটাই বলছে এখানে। তো তাত্ত্বিকভাবে বলতে গেলে ট্রান্সফরমার এমন একটি স্থির যন্ত্র বিশেষ যেখানে কারেন্টের সাপেক্ষে এসি সাপ্লাইয়ের ভোল্টেজ বাড়ানো হয় নয়তো কমানো হয়। জাস্ট ট্রান্সফারের কাজটা কি? মূলত একটা ট্রান্সফারের কাজ হচ্ছে যে এটা দিয়ে হয় ভোল্টেজ আউটপুটে কমানো হয়, অথবা কম ইনপুট থেকে বেশি ইনপুট আউটপুট করা হয়। এই ওকে, দেন এখানে আমরা ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়। ধরুন পাওয়ার স্টেশন থেকে আপনার বাসা অনেক দূরে, তখন আপনি যদি আপনার প্রয়োজনীয় ভোল্টেজ পেতে চান তাহলে সেখানে একটি স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে বাড়িয়ে তা দূরবর্তী স্থানে যেখানে আপনার বাসা অবস্থিত সেখানে সঞ্চালিত করা হয়। আবার আপনার বাসায় এসি লাইন দিয়ে সরাসরি শখের প্রজেক্টর কিংবা সার্কিট কিংবা জরুরি ব্যবহার্য টিভি, ডিভিডি, টর্চ, চার্জ লাইট ইত্যাদিকে কখনো চালাতে পারবেন না। প্রথমে আপনাকে অবশ্যই মেইন লাইনের ভোল্টেজকে কমিয়ে উক্ত সার্কিট বা যন্ত্রের উপযুক্ত করতে হবে, আর এই কাজটি করে থাকে ট্রান্সফরমার। তা আমরা ট্রান্সফরমার কেন পড়তেছি? ট্রান্সফরমার আমাদের পরের তো উদ্দেশ্য আছে। এই ট্রান্সফরমার কিন্তু আমাদের ল্যাপটপের মাদারবোর্ডে, ডেস্কটপের মাদারবোর্ডে প্রতিনিয়তই ইউজ হচ্ছে, যদিও খুব কমই আমরা সেটাকে ইমপ্লিমেন্টে দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার করা হয়। যেমন ল্যান্ডলাইনে আমাদের যে ইন্টারনেটের কানেকশন থাকে, ওই ইন্টারনেটের কানেকশনের আগে এই ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তারপর এছাড়াও আরো ছোট ছোট কিছু ট্রান্সফরমার ব্যবহার করা হয় বিভিন্ন সার্কিটে, এটা আমরা ধীরে ধীরে দেখব। ট্রান্সফরমার মূলত কি কি জিনিস নিয়ে তৈরি হয়? ট্রান্সফরমার মূলত নিম্নোক্ত জিনিসগুলো দ্বারা তৈরি হয়: প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল এবং ম্যাগনেটিক কোর। এছাড়াও প্রকারভেদ অনুসারে আরো বিভিন্ন যন্ত্রাংশ এর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো প্রাইমারি কয়েল কি আর সেকেন্ডারি কয়েল কি সেটা আমরা জানবো। হ্যালো, তো ট্রান্সফরমার কিভাবে কাজ করে? এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। অর্থাৎ প্রাইমারি কয়েলে বিদ্যুৎ প্রবাহিত করলে এর চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়, যেটা আমরা প্রথমে বলছি এবং চিত্রের মাধ্যমে একে দেখাইছি। ঠিক আছে, তো এখানে একটা ইন্টারফারেন্স তৈরি হয়, এখানে একটা শক্তি তৈরি হয়, তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়, যার মাধ্যমে ইনপুট থেকে আউটপুটে সেটা ট্রান্সফার হয়। আর এই ফিল্ড থেকে ফ্লাক্স সংগ্রহ করে
সেকেন্ডারি কয়েলে যায়। তাহলে একটা হচ্ছে প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তখন তাদের মধ্যে একটি মিউচুয়াল কমন ইন্ডাকশনের তৈরি হয়, তাদের মধ্যে একটা মিউচুয়াল ইন্ডাকশন তৈরি হয়, যার ফলে সেকেন্ডারিতে তড়িৎ প্রবাহিত হয়, যেটা কোনো তারের কানেকশন ছাড়া। ওকে, এই প্রবাহিত তড়িতের মান নির্ভর করে সেকেন্ডারি এবং প্রাইমারিতে ব্যবহৃত প্যাচ সংখ্যার উপরে, যাকে বলে ট্রান্সফরমেশন রেশিও। ঠিক আছে, তো আমাদের প্রাইমারি কয়েলে কতটা প্যাচ থাকবে, সেকেন্ডারি কয়েলে কতটা প্যাচ থাকবে, তার উপর আমাদের ইনপুট আউটপুটটা নির্ভর করে। ওকে, এটার ক্যালকুলেশন আছে, বাট আমাদের ওই ক্যালকুলেশন আমাদের যাওয়ার প্রয়োজন নাই। তো আমরা এখানে একটা ট্রান্সফরমার ইন্টারনাল যে স্ট্রাকচার আছে সেই ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এখানে প্রাইমারি উইন্ডিং, কোর, সেকেন্ডারি উইন্ডিং, লিকেজ ফ্লাক্স, মেইন ফ্লাক্স। ওকে, তো আমাদের এত কিছু জানার দরকার নাই। আমাদের এখানে ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, সে হয়তো এগুলো আরো বেশি বলতে পারবে। আমাদের অত গভীরতা যাওয়ার দরকার নাই, শুধু আমাদের এই জিনিসগুলা এইটুক জানলে হবে যে ট্রান্সফরমারটা কি এবং কিভাবে কাজ করে, ইনপুট আউটপুট কি হয়, ইনপুটে কোন সময় কম হয়, কখন বেশি হয়। ঠিক আছে, শুধুমাত্র আমাদের এইটুক জানলেই হবে। ট্রান্সফরমারের ক্ষমতার একক কি এবং কেন, এগুলো আমাদের দরকার নাই, এটা আমরা মাপতে যাব না কখনো। ঠিক আছে, আমরা যখন এই ডকুমেন্টটা দিয়ে দিব তখন আপনারা এখানে এই জাস্ট এগুলা একটু পড়ে নেবেন। ঠিক আছে, আয়রন লস, কোর লস, কপার লস, এগুলা কি, স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। যে ট্রান্সফরমারের প্রাইমারিতে ভোল্টেজ দিলে সেকেন্ডারিতে উচ্চ ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। আর আমরা ইউপিএস, আইপিএস, ইনভার্টার প্রভৃতি যন্ত্রপাতিতে যে ট্রান্সফরমার ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে স্টেপ আপ প্রকৃতির ট্রান্সফরমার। এই যে ইনভার্টারের কথাটা এখানে আসছে, তো ইনভার্টার আমরা আগের যে ল্যাপটপগুলো আছে পুরনো, সেইখানে ইনভার্টার ব্যবহার করা হয় হয়তো। ঠিক আছে, তো এখনো আমরা সেই পুরনো ইনভার্টার পাই। এই ইনভার্টারের ভোল্টেজ অনেক হাই, হাত দিলে পুড়ে যায়, আর 12,000 না 35,000 ভোল্টেজ ওইখানে তৈরি হয়। এত একটা ছোট একটা জিনিসের মধ্যে আউটপুটে এত বেশি হাই পাওয়ারের ভোল্টেজ থাকে। দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে। যে ট্রান্সফরমারের প্রাইমারিতে ভোল্টেজ দিলে সেকেন্ডারিতে অপেক্ষাকৃত নিম্ন ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। বেশিরভাগ ঘরের যন্ত্রপাতি যা আমরা ব্যবহার করি সেগুলোর ভেতরে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, যেমন ফ্যান, তারপরে হচ্ছে টিভি, তারপরে হচ্ছে ইস্ত্রি। ঠিক আছে, দেন স্টেপ আপ ট্রান্সফরমারকে স্টেপ ডাউন করব দরকার নাই, পড়ে নিন ডকুমেন্ট যখন দিব। ট্রান্সফরমার রেশিও বলতে কি বোঝায় এটাও আমাদের দরকার নাই, এটা হচ্ছে অঙ্কের ক্যালকুলেশন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য এটা খুবই দরকারি, বাট আমাদের জন্য এটা দরকারি নেই। আমরা আগে প্রথমে বলছিলাম যে আমরা রকেট সায়েন্স পড়তেছি না, যে আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন একেবারে নিখুঁত হইতে হবে। আমাদের এখানে ক্যালকুলেশনের তেমন কোনো বিষয় নাই, ছোট দুই একটা ক্যালকুলেশন আছে যেটা আমরা দেখাইছিলাম হচ্ছে কিসে, রেজিস্টর ক্যাপাসিটরের ক্ষেত্রে, সিরিজ প্রাইমারি, এই সিরিজ এবং প্যারালালের ক্ষেত্রে। ওকে, ট্রান্সফরমারের সিম্বল, আমাদের সিম্বল গুলা একটু চিনতে হবে, সিম্বল গুলা জানতে হবে যে কোনটা আসলে সিম্বল। এই সিম্বল আমাদের প্রত্যেক ক্ষেত্রেই আসে। তো এইগুলো হচ্ছে আর্কিটেকচারাল সিম্বলস এবং সার্কিট সিম্বল। আমরা সার্কিটের মধ্যে এই ধরনের সিম্বল দেখতে পাবো, আর এই ধরনের সিম্বল দেখলে আমরা বুঝবো যে সেটা ট্রান্সফরমার, যেটা আমাদের স্কিমেটিকে দেখাবে। ওকে, ডিনোটিং লেটার, আমরা প্রত্যেকবারই আমরা ট্রান্সফরমারের আমরা বলছিলাম যে প্রত্যেকটা কম্পোনেন্টের দুইটা করে কাজ আছে। তো এর দুইটা কাজ কি, ট্রান্সফরমারের দুইটা কাজ কি, ট্রান্সফরমারের দুইটা কাজ হচ্ছে, এক হচ্ছে স্টেপ আপ করা, আবার ভোল্টেজ ইনপুটে কম ভোল্টেজ থাকলে আউটপুটে ভোল্টেজ বৃদ্ধি করা, এবং ইনপুটে
ভোল্টেজ কম থাকলে বেশি থাকলে সেটা আউটপুটে কমানো। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের দুইটা কাজ। প্রত্যেকটা কম্পোনেন্টের আমাদের দুইটা করে কাজ আছে এই ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, ঠিক আছে। আমরা ল্যাপটপের ভাষা যেটা পড়তেছি সেটার মধ্যে হচ্ছে দুইটা করে আমাদের কাজ আছে। তো ডিনোটিং লেটার মানে হচ্ছে যে আমরা এটা আমরা স্কেমেটিকে কিভাবে চিনবো এটারে, যে এটা যে একটা ট্রান্সফরমার, এটা যে একটা ট্রান্সফরমার এখানে আছে সেটা আমরা কিভাবে চিনবো। তো সেটা হচ্ছে যে এখানে টি লেখা থাকবে অথবা এক্স এফ লেখা থাকবে, এক্স এফ। তখন আমরা সেটা ওই স্কেমেটিকের মধ্যে বুঝে নিব যে এটা আমাদের ট্রান্সফরমার, ঠিক আছে। অনেক সময় ট্রান্সফরমার দেখতেও একই রকম, আবার দেখা যায় অন্য একটা কম্পোনেন্টও দিয়ে রাখছে সেটাও দেখতে একই রকম, বাট আমরা এই ডিনোটিং লেটার যেটা আছে সেটার মাধ্যমে আমরা বুঝে নিব যে এটা আসলে ট্রান্সফরমার। একই ধরনের কম্পোনেন্ট হইলেও দেখতে হইলেও বাট দুইটা ভিন্ন। যেমন ক্যাপাসিটর আর হচ্ছে আমাদের অনেক সময় কয়েল একই ধরনের দেখা যায়, বাট আমরা যখন এই ডিনোটিং লেটার দেখি তখন আমরা বুঝতে পারি যে আসলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ওকে, নোট হচ্ছে কি, নো বিপ উইথ, আমরা এটা টেস্ট কিভাবে করব, নো বিপ উইথ প্রাইমারি এন্ড সেকেন্ডারি কয়েল। যখন আমরা মিটার দিয়ে মাপবো একটা ট্রান্সফরমার, প্রাইমারি কয়েলে যখন ধরবো এবং সেকেন্ডারি কয়েলে যখন ধরবো তাদের মধ্যে কোনো প্রকার বিপ শো করবে না। কারণ হচ্ছে তাদের মধ্যে মাঝখানে কোনো প্রকার কানেকশন নাই। উইদাউট কানেকশনে তারা এটা বিদ্যুৎটাকে একটা ইন্টারফারেন্সের মাধ্যমে প্রবাহিত করে। ওকে, রিয়েল শেপ অফ ট্রান্সফরমার দেখতে সলিড টাইপ। আমরা আগেই বলছিলাম যে সলিড টাইপ কি, যেটা মাদারবোর্ড ভেদ করে একটা ইয়ের মধ্যে বসে যায়, কারণ এটা স্ক্রু দিয়ে বসাইতে হয়, এটা হচ্ছে সলিড টাইপ। দেন হচ্ছে এসএমডি টাইপ। এসএমডি টাইপ হচ্ছে কি, যেটা আমাদের সোল্ডার করে উপরে মাদারবোর্ডের উপরে বসে। তো এইটা হচ্ছে এই ধরনের ট্রান্সফরমার আমরা দেখতে পাবো হচ্ছে ইনভার্টারের মধ্যে আমরা দেখতে পাই। হাই ভোল্টেজ তৈরি করে, হাই ভোল্টেজ জেনারেট করে এই ধরনের ইনভার্টার। এই তো আমরা ইনভার্টার অলরেডি পেয়ে গেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট 300 টু 1000 ভোল্ট পর্যন্ত হয়, ঠিক আছে। তো নোটবুক ব্যাকলাইট ইনভার্টার, আগে যে ল্যাপটপগুলো ছিল এই ল্যাপটপগুলোর মধ্যে এই ধরনের প্রত্যেকটা ল্যাপটপে এই ধরনের ইনভার্টার ছিল, এবং এই ইনভার্টারগুলা যদি কোনো কারণে ফল্ট হয় দেখা যাচ্ছে যে ডিসপ্লে আমাদের ভিতরে লাইট মেরে দেখা যায় যে আমাদের ডিসপ্লে আছে, বাট আমরা উপর থেকে লাইটটা পাইতেছি না। তখন এটার মধ্যে কাজ করলে অন অফ, এই ব্রাইটনেস অ্যাডজাস্ট, পাওয়ার ইন, তখন দেখা যায় যে এখানে যদি পাওয়ার ইন না হয় সেক্ষেত্রে লাইনটা এনে যদি আমরা এখানে পাওয়ার করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে এখানে আমরা আউটপুট পাই। তো আমার এটার অভিজ্ঞতা আছে, এই যে এখানে যে হাই ভোল্টেজ তৈরি হয় আমার হাত একবার এটা দিয়ে অলরেডি পড়ছে, সেই জন্য আমি বলতে পারি যে এই হাই ভোল্টেজ এর সাথে সাথে পুড়ে গেছে হাত, আঙ্গুলের একটা মাথা। সো বি কেয়ারফুল, এই সার্কিটে যখন ইনভার্টার, যে কোনো ধরনের ইনভার্টারে কাজ করতে গেলেই একটু কেয়ারফুল। আর ইলেকট্রনিক্স বলতেই আমাদের একটু কেয়ারফুলি কাজ করতে হবে, একটু উল্টাপাল্টা হইলেই সেটা কিন্তু গন। ওকে, ট্রান্সফরমার, তো আমরা মোটামুটি একটা ট্রান্সফরমারের ধারণা পাইলাম। দেন আমাদের চলে আসতেছে আইসি, ঠিক আছে। তো ট্রান্সফরমারের ধারণাটি বোঝা গেছে? হ্যালো হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এটার মূল কথা হচ্ছে যে একটা লো ভোল্টেজকে হাই করা, হাই ভোল্টেজকে লো করা, মাঝখানে কোনো প্রকার কোনো তার নাই, তারের কানেকশন ছাড়াই, জাস্ট এইটুকুই, ঠিক আছে। এটা আমাদের এর চেয়ে বেশি আমাদের কোনো এটা নিয়ে মাপামাপি কাপাকাপি কিছুই করা লাগবে না, ঠিক আছে। জাস্ট আমাদের ট্রান্সফরমারটা যে ল্যাপটপের মাদারবোর্ডে বসে বা ডেস্কটপের মাদারবোর্ডে বসে সেই জিনিসটুকু আমাদের জানা থাকলো যে এই জিনিসটা কেন দিছে, কি কারণে দিছে, ঠিক আছে। কারণ এটা নিয়ে ল্যাপটপের মাদারবোর্ডে বা ডেস্কটপের মাদারবোর্ডে তেমন একটা কাজ হয় না, তারপরেও যদি ভবিষ্যতে চলে আসে
সেক্ষেত্রে আমাদের জানা থাকলো। ওকে, দেন এই ক্লাসটা যেহেতু একটু ছোট সেহেতু আমরা সাথে ইন্টিগ্রেটেড সার্কিটটাও একটু পড়ে নিব। এটা হচ্ছে জাস্ট, এগুলো হচ্ছে জাস্ট থিওরি। আর আমরা অ্যাডভান্স ইয়াগুলোর মধ্যে আমরা এগুলা আইসি গুলার লেগ কিভাবে গণনা করা হয়, আইসি থেকে কিভাবে স্টেপ আপ থেকে স্টেপ ডাউন করা হয়, ঠিক আছে, যেটা আমরা ট্রান্সফরমারের মাধ্যমে দেখতেছি, সেটা হচ্ছে আমরা আইসির মাধ্যমে সেটা দেখতে পাবো যে কিভাবে একটা ভোল্টেজকে, বড় ভোল্টেজকে ছোট ভোল্টেজে পরিণত করতেছে, আবার একটা ছোট ভোল্টেজকে কিভাবে বুস্টের মাধ্যমে সেটা বড় ভোল্টেজে পরিণত করতেছে। ঠিক আছে, তো আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, এই ইন্টিগ্রেটেড করার কারণেই কিন্তু আমাদের এত বড় বড় সার্কিট গুলা একেবারে ছোট হয়ে আসছে। যদি এই ধরনের এই টেকনোলজিটা না আসতো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বড় বড় সার্কিটই ইউজ করতে হইতো, এক একটা সার্কিট বিশাল বিশাল হইতো। তো এগুলা গবেষণার মাধ্যমে আস্তে আস্তে এত মাইক্রো করছে যে এখন একটা চিপের মাধ্যমে, এই মাইক্রোচিপের মাধ্যমে একটা পুরা কম্পিউটার চালানো যায়। তো আইসি ইন্টিগ্রেটেড সার্কিট বা মাইক্রো সার্কিটের আবিধানিক হলো সমন্বিত বর্তনী বা সূক্ষ্ম বর্তনী। ইন্টিগ্রেটেড সার্কিট মূলত সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি এবং এই সেমিকন্ডাক্টর গুলো স্ফটিকময় সিলিকা মিশ্রিত পদার্থ দ্বারা তৈরি। স্ফটিকময় সিলিকা মানে হচ্ছে যে বালু, এই বালুরে অত্যাধিক অত্যাধিক হিট, এমন একটা হিটের মাধ্যমে এই সিলিকা গুলাকে মানে কালেকশন করা হয়। তো মানে অন্যান্য যে বালু আছে, বালুকণা আছে, সে তার থেকে খুবই আলাদা এবং এটা হচ্ছে সেমি কন্ডাক্টর, মানে ফুল কন্ডাক্টর না। একটা ফুল কন্ডাক্টর দিয়ে যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করব এক দৌড়ে চলে যাবে, বাট এটা হচ্ছে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, তো আইসি ব্যবহৃত সেমিকন্ডাক্টরের ধর্ম হলো একটি সম্পূর্ণ বড় সার্কিটকে একটি একক সার্কিটে রূপদান করা। এর ফলে আইসি একটি সম্পূর্ণ সার্কিট একটি একক কম্পোনেন্ট হিসেবে কাজ করে। বড় একটা সার্কিট একটা একক কম্পোনেন্ট হিসেবে কাজ করে। আইসি ব্যবহারের ফলে সার্কিটের আধিক্য কমে গেছে এবং খরচও কমে এসেছে। ঠিক আছে, যেটা আমাদের মূল কথা, যে এই সার্কিট ইন্টিগ্রেটেড সার্কিট হওয়ার ফলে আমাদের 100টা সার্কিটকে একটা সার্কিটের ভিতরে এনে দিছি, যেটা আমরা একটা সার্কিট হিসেবে ধরে থাকি, কিন্তু এটার ভিতরে যে 100 সার্কিটের সিস্টেম বিদ্যমান আছে সেটা কিন্তু আমরা দেখি না। দেন এটা একটা ইন্টিগ্রেটেড সার্কিটে পরিণত হয়ে যায়। ওকে, আইসি কে বর্তমানে চিপও বলা হয়ে থাকে। ডিজিটাল আইসি একটি সেমিকন্ডাক্টরের উপরে নির্দিষ্ট নিয়মে সাজানো কিছু রেজিস্টর, ডায়োড, ট্রানজিস্টর এন্ড মসফেট একটি প্লাস্টিক বা সিরামিকের উপর প্রলেপ দিয়ে এর ভিতর থেকে পিন বের করা হয়, যা দ্বারা অন্য আইসির সাথে কানেক্ট করা হয়। এই আইসি পিনকে আইসির লেগো বলা হয়। আমরা যেটা বলতেছি, আমরা কিন্তু এই আইসির ভিতরে রেজিস্টর বসাইছে, ডায়োড বসাইছে, ট্রানজিস্টর বসাইছে, মসফেট বসাইছে, এটা কিন্তু আমরা দেখি না, বাট এটারে এমন সিস্টেমে এত সূক্ষ্মভাবে বসানো হয়েছে যে এটার ভিতরেও রেজিস্টর, ডায়োড, ট্রানজিস্টর, মসফেট আমরা যেগুলা নরমালি দেখতে পাই। ঠিক আছে, কিন্তু এই আইসির গুলার ভিতরেও কিন্তু এই সিস্টেমই কাজ করতেছে, সেগুলা আরো সূক্ষ্ম। তো মেজারিং ইউনিট কি? আমরা প্রত্যেকের ক্ষেত্রে মেজারিং ইউনিট জানি আলফা নিউমেরিক। আলফা হচ্ছে আমাদের আলফাবেট আর নিউমেরিক হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, এই দুইটা মিলাইই হচ্ছে আমাদের আলফা নিউমেরিক। তো এখানে ইয়াটা দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 51125। ঠিক আছে, একটা 5 ভোল্ট 3 ভোল্ট আইসি। ঠিক আছে, এটার স্টেপ ডাউন আইসি বলে, ডুয়েল আইসি বলে, বহু নাম আছে, এটার অনেকগুলা নাম আছে। আর এর সাথে একটা এ দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে কি এখানে আলফাবেটও আছে, এখানে নিউমেরিক মানে হচ্ছে 1 2 3 4 থেকে 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, এই সংখ্যা দ্বারা এই আইসি কে নির্ণয় করা হয়, এর নাম্বারিং করা হয়, এর মডেল নাম্বার বসানো হয়। ঠিক আছে, আলফা নিউমেরিক মেজারমেন্ট ইউনিট, এটা প্রত্যেকটা এর মধ্যে লেখা থাকে। ওকে, আবার এমন কিছু কোডও লেখা থাকে যেই কোড দিয়ে সার্চ করে আমরা এটার মডেলটা বের করতে পারি। অনেক সময় একটা কোড লেখা থাকে, মডেল না দিয়ে লেখা একটা কোড লেখা থাকে, ওই কোড দিয়ে আমাদের সার্চ করতে হয়, সেই সার্চের মাধ্যমে আমরা এটার মডেল পাই। দেখা যায় যে এখানে
আমাদের 51125 ডাইরেক্ট লেখা আছে। আর এখন কি করতেছে, এখানের মধ্যে ডিজে ইকুয়াল টু জেএফ এরকম লেখা থাকে। তো এইগুলার ক্ষেত্রে আমাদের বুঝতে খুব অসুবিধা হয়। তখন আমরা যদি এই ধরনের এই কোড দিয়া আমরা সার্চ দিই, তখন আমাদের দেখায় যে আমাদের 51125A আইসি এটা, ঠিক আছে। তো এইভাবে আমরা আইসির নাম্বারগুলা বুঝবো। অনেক সময় মাদারবোর্ডে এই আইসি নাম্বারগুলা বোঝা যায় না, সেই জন্য এই কোডগুলা দিয়া ইন্টারনেটে সার্চ দিতে হবে যে এই আইসিটার সাথে আমার কোন আইসি ম্যাচ করতেছে, যে আমি কোন আইসিটা এখানে বসাবো। এটা একটা কনফিউশন হয়ে যায় যে আমি কোন আইসিটা এখানে বসাবো। তখন এই কোড ধরে যখন আমরা সার্চ দিব ইন্টারনেটে, তখন আমাদের এই কোডটা বের হলে আমরা সেই আইসিটা, সেই নাম্বারটা খুঁজে বের করে দেন ওইখানে বসাই দিব। The legs of IC chips are numbered in counter clockwise. ওকে, আমরা এটা ইংরেজিতে পড়বো না, এটা আমরা বাংলায় বুঝবো। কি বুঝবো সেটা হচ্ছে যে আমাদের আইসি নাম্বারটা কিভাবে আমরা নির্ণয় করব, যে 1 নাম্বার পা কোনটা, 2 নাম্বার পা কোনটা, 3 নাম্বার পা কোনটা, সেই জিনিসটা আমরা কিভাবে নির্ণয় করব। মনে করেন আমাদের এইখানে একটা ডট দেওয়া আছে, এই ডট হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, মানে এন্টি ক্লকওয়াইজ, ক্লক ঘুরে হচ্ছে এই দিকে, ঠিক আছে। আর আমাদের বলছে কাউন্টার ক্লকওয়াইজ, দ্যাট মিন্স এই দিকে ঘুরবে আমাদের, ঠিক আছে, নাম্বারিংটা এই দিকে ঘুরবে। তো আমাদের যেখানে ডট আছে সেই ডট থেকে আমরা শুরু করব, 1 2 3 4 5, ওকে, 6 7 8 9 10, দেন এইভাবে। আরেকটা সিস্টেম হচ্ছে যে আমরা ইউ আকৃতিতে সেটাকে আমরা যেখানে ডট থাকবে তাকে ইউ আকৃতিতে আমরা গুনবো, ঠিক আছে। দেন এটা হবে 1 2, এইভাবে ইউ আকৃতিতে আমরা আইসির নাম্বার গুনবো। এখন এইটা হচ্ছে হ্যাঁ, দেন আমাদের যদি 4 লেগ এরকম হয়, 1 2 3 4, এখানে 1 2 3 4, তখনও আমরা এখানে একটা ডট দেখতে পাবো, ঠিক আছে। দেন এটা হচ্ছে আমাদের 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 8, ইউ ইউ হয়েছে, ওকে। ইউ ইউ আকৃতিতে আমাদের 14 নাম্বার, ঠিক আছে। প্রত্যেকটা আইসি এইভাবে আমরা কাউন্টার ক্লকওয়াইজ গনে বের করব। এটা এখানে আমাদের কিভাবে আমরা গণনা করব সেটা কিন্তু আমাদের এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমাদের শুরু হবে, ডট যেখানে আছে সেটা ঘড়ির উল্টা দিকে ঘুরবে আইসির নাম্বারগুলা। এইখানে এটারে বলে নচ, ঠিক আছে, আইসির এটারে বলে নচ, আর এটারে বলে স্পট। তো যেখানে স্পটটা থাকবে কোণার মধ্যে, সেই স্পট থেকে আমাদের গণনা শুরু হবে, এই নচ থেকে না, ঠিক আছে। আইসির এটা হচ্ছে নচ, মাঝখানে যে ইয়াটা থাকে সেটা হচ্ছে নচ। নাম্বারিং আইসি প্যাকেজেস টাইপস, বিভিন্ন ধরনের আইসির প্যাকেজ আছে। PLCC চিপ অর আইসি, প্লাস্টিক লিডলেস ক্যারিয়ার চিপ। আমরা এই ধরনের চিপ নাম লেখা দেখবো, কিন্তু এই জিনিসগুলো আমরা অ্যাব্রিভিয়েশন আমাদের চাইলে আমরা মুখস্থ করতে পারি, আর মুখস্থ না করলেও সমস্যা নাই, আমরা দেখে রাখবো যে এটা PLCC কি ধরনের প্লাস্টিক। আগের যেই মাদারবোর্ড গুলা ছিল সেই মাদারবোর্ড গুলাতে আমাদের যে বায়োস সিস্টেম ছিল, এই বায়োস সিস্টেম গুলা এরকম ছিল, এরকম টান দিয়া উঠানো যেত, আবার এটারে চাপ দিয়া বসানো যেত। আর এখন কি হচ্ছে, মাদারবোর্ডের সাথে একবারে ফিক্সড করা থাকে। আর দুই একটা মডেল আছে এখনো এরকম টাইপ, আমি গত কয়েকদিন আগেও এরকম একটা পাইছি লেটেস্ট জেনারেশনে, ঠিক আছে।
আইসিটারে এরকম একটা ইয়ার মধ্যে বসানো আছে, সেটা হট গান দিয়ে ওঠানো লাগে নাই, সেটা জাস্ট একটা লক আছে, লকটা ছুড়াই দিছি, বায়োসটা উঠাই নিয়ে আসছি। খুবই সুন্দর সিস্টেম, আমার কাছে ভালো লাগছে। এই সিস্টেমটা যদি প্রত্যেকটা মাদারবোর্ডে হইতো, তাহলে আমরা যে বায়োস করি, বায়োস রাইট করি, সেক্ষেত্রে এটা খুব সহজ হয়ে যেত, বারবার এটাতে হিট পড়তো না। ঠিক আছে, জাস্ট আমরা উঠাইতাম, বায়োস করতাম, আবার লাগাই দিতাম। খুব ভাল লাগছে ইয়াটা জিনিসটা আমার কাছে। যদিও ওল্ড মডেল ইমপ্লিমেন্ট করছে নিউ মাদারবোর্ডে, তারপরেও ওই জিনিসটাই আমার কাছে ভালো লাগছে। প্রত্যেকটা বোর্ডে যদি এরকম করতো, অনেকটাই মানে সার্ভিসের ক্ষেত্রে অনেকটা উপকৃত হইতো অনেকে। দেন আমরা দেখতে পাচ্ছি কিউএফএন আইসি, কোয়াড প্ল্যাটনম লিড। ঠিক আছে, এই ধরনের এটাকে বলে কিউএফএন আইসি। ওকে, তারপরে আছে এখানে ডিপ, ডুয়েল ইন চিপ, টি সপ, থিন স্মল আউটলাইন প্যাকেজ, এসওপি স্মল আউটলাইন প্যাকেজ, বল আইসি। ওকে, আমরা বল আইসি গুলা হচ্ছে কোনগুলা, আমরা প্রসেসর, পিসিএইচ, এই জিনিসগুলা এখন হচ্ছে বল আইসি। দেন মোবাইলের মধ্যে সবই এখন বল আইসি আসতেছে, প্রসেসর যেগুলো আছে, স্ন্যাপড্রাগন এইগুলা যেগুলা আমরা বলতেছি, এই সবগুলাই এখন বল আইসি হিসেবে আসতেছে। তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হচ্ছে অ্যাপেলে, অ্যাপেল ল্যাপটপ গুলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বল আইসি ইউজ হচ্ছে। এখানে আমরা কিছু আইসির ক্যাটাগরি দেখতে পাচ্ছি, আইসির প্যাকেজেস। হ্যাঁ, বিভিন্ন ধরনের কোনটার কোন নামে ডাকে, এসওটি 23, এসওটি 223, টিও 252, বিভিন্ন প্যাকেজের এখানে আমরা আইসি গুলা দেখতে পাচ্ছি। এটা আইসির একটা ভিতরে কি সিস্টেমে থাকে সেই জিনিসটা দেখাইছে, কানেক্টিং, ওয়্যারলেস, বিভিন্ন ধরনের কানেকশন। আর এই আইসি গুলা ইন্টারনালি কিভাবে কাজ করে, আমরা যখন একটা যেমন এখানে আইসির একটা ইয়ে আছে, এদের কানেকশন কিন্তু এরকম একেবারে কানেক্টেড থাকে না। ঠিক আছে, একেবারে কানেক্টেড থাকে না। এরা কি করে, ওই যে আমরা বললাম যে একটা এই ট্রান্সফরমারের যে ইন্টারফারেন্স তৈরি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যখন আমরা এখানে একটা ভোল্টেজ দেই, সেই ভোল্টেজটা যখন এখানে আসে, আমরা যদি এখানে 5 ভোল্ট দেই, 5 ভোল্ট, তার একটা এই ম্যাগনেটিক ইন্টারফারেন্স আছে, শক্তি আছে, সেই ম্যাগনেটিক ইন্টারফারেন্সের কারণে সে এখানে একটা ইয়া তৈরি করে, বলয় তৈরি করে সে এর সাথে কানেক্টেড হয়। ঠিক আছে, এর ভিতরে। তা আমরা যদি আমাদের আইসি গুলো যদি প্রত্যেকটা যদি কানেক্টেড হইতো, তাহলে সে কিন্তু এখানে ভোল্টেজ দিলেই শর্ট করে এখানে চলে যেত। ঠিক আছে, ভিতরে দেন বিভিন্ন ধরনের প্রবলেম হইতো। তো এই আইসির ভিতরে এই ধরনের একটা ইন্টারফারেন্স তৈরি হয়, হইয়া তার সাথে কানেক্টেড হয়, এবং কানেক্টেড হইয়া তারা কাজ করতে থাকে। এই লেগের সাথে এই লেগের কোনো সম্পর্ক নাই, এই লেগের সাথে এই লেগের কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা প্রত্যেকে কিন্তু এক একটা সার্কিট হিসাবে কাজ করতেছে। তো সেই কাজটা কি করে, সেই কাজটা হচ্ছে এই ধরনের এরকম একটার সাথে একটা ম্যাগনেটিক ম্যাগনেটিক ইন্টারফারেন্স হইয়া সে এখানে একটা কানেকশন তৈরি করে। সেই কানেকশন অনুযায়ী যদি তার সাথে এই কানেকশন দরকার হয়, তো হয়তোবা তার এখানে একটা এরকম এই মিউচুয়াল ইন্ডাকশনের একটা ব্যবস্থা আছে, তারে যখন এখানে বিদ্যুৎ আমরা প্রোভাইড করি, তখন সে কি করে, এখানে একটা মিউচুয়াল ইন্ডাকশন তৈরি করে, সে এখানে কানেকশন হয়, এবং আমরা এর সাথে এর কানেকশন পাই। ঠিক আছে, মনোলিথিক আইসি ইন প্লাস্টিক প্যাকেজ, ডিপ, দ্য এন্ড। দ্য আইসির সিস্টেমটাও আমরা মোটামুটি জানলাম, আইসির থিওরিটা আমরা জেনে নিলাম। এখন আসতেছে যে আমাদের টাইম আছে কতক্ষণ, 8 মিনিট টাইম আছে। এই 8 মিনিট টাইমের মধ্যে আমরা মনে হয় ফিউজও শেষ করতে পারবো। তো আমরা আজকে ফিউজও শেষ করে দিচ্ছি। ফিউজ আমরা সবাই জানি যে আমাদের বাসা বাড়িতে বিভিন্ন সার্কিট ব্রেকার হিসেবে ফিউজ ইউজ করা হয়। যখন একটা আমরা যেই মানের কারেন্ট বা বিদ্যুৎ আনতে চাই
একটা সার্কিটে বা একটা ঘরের একটা বিদ্যুৎ আনতে চাই, সেখানে যদি অতিরিক্ত বিদ্যুৎ চলে আসে, সেখানে একটা সার্কিট ব্রেকার কাজ করে, সেই ব্রেকারটা পড়ে যায়। ঠিক আছে, আমরা দেখতে পাই, আমরা এটা হরহামেশাই এটা তো ফিউজ এমন একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্টস যা ইলেকট্রনিক সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহের সময় কোনো প্রকার ওভারলোড কারেন্ট আসলে ফিউজ নিজে নষ্ট হয়ে কারেন্ট চলাচল বন্ধ করে দেয় এবং সার্কিটকে রক্ষা করে, তাকে ফিউজ বলে একেবারে সহজ ভাষায়। ঠিক আছে, ওভার ভোল্টেজ আসলে সেটা আমাদের যে সামনে যে সার্কিটটা থাকে সেই সার্কিটটাকে রক্ষা করার জন্য সে নিজে অচল হয়ে সার্কিটটাকে বন্ধ করে দেয়। ঠিক আছে, যাতে সামনে আমরা সাধারণত ফিউজ একটি লো ভ্যালু রেজিস্টরের মতো কাজ করে, সার্কিটকে রক্ষা করে, তাকে আমরা ফিউজ বলি। সার্কিটকে রক্ষা করাই হচ্ছে ফিউজের কাজ। বড় বড় সার্কিট গুলারে এই ফিউজই রক্ষা করে থাকে। তো ফিউজের ডিনোটিং লেটার হচ্ছে আমাদের এফ, পি এফ, এফ আর। পি মানে কি? পাওয়ার ফিউজ। এফ আর মানে একটা রেজিস্টিভ মনে হয় কিছু থাকে, এফআরটা আমার সঠিক জানা নাই, কিন্তু ফিউজ রেজিস্টিভ এইসব এই ধরনের কিছু একটা হবে। মেজারিং ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমাদের এই ফিউজকে অ্যাম্পিয়ারের মাধ্যমে মাপা হয়, পরিমাপ করা হয়। সিম্বল, এটা দুইটাই স্ট্যান্ডার্ড আছে, IEEE এবং ANSI স্ট্যান্ডার্ড। ঠিক আছে, দুই ধরনের ফিউজ আছে। তো এই ফিউজগুলা এইভাবে আমরা স্কেমেটিকে পাবো। ঠিক আছে, এই ধরনের সিস্টেমে আমরা স্কেমেটিকে পাবো। দেন আমরা বুঝতে পারবো যদি আমাদের এফ লেখা থাকে বা পি এফ লেখা থাকে, আমরা সেখানে খুঁজবো। এই ফিউজগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে লেনোভো বোর্ডে প্রোটেকশন করার জন্য। লেনোভো বোর্ডে এই ফিউজগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক একটা সার্কিটের আগে আগে দেওয়া থাকে, এক একটা সেকশনের আগে আগে দেওয়া থাকে। দেন আমরা পাবো হচ্ছে মনিটরের ভিতরে। ঠিক আছে, মানে এলইডির ভিতরে। এলইডির ভিতরে দেখা যায় অনেক সময় আমরা মূল ভোল্টেজটা পাচ্ছি না, তখন দেখা যায় যে আমাদের একটা এখানে একটা ফিউজ আছে, সেই ফিউজটা কাটা। ঠিক আছে, তখন ফিউজটা যদি আমরা এখানে এই জাম্পার করে দেই, তখনও আমাদের লাইট চলে আসে। অথবা আমরা যদি আরেকটা ফিউজ 0 ওহম বা এর চেয়ে বেশি যদি থাকে, সেটা লাগাইলেও আমাদের কানেক্টেড হয়ে যায়, দেন আমাদের লাইট চলে আসে। শুধুমাত্র একটা ফিউজের কারণে দেখা যায় যে আমাদের ডিসপ্লেতে লাইট নেই। ওকে, old symbol, different symbol of fuse testing। মাল্টিমিটারের মাধ্যমে আমরা কিভাবে এটাকে টেস্ট করব। ঠিক আছে, ইন ওকে কন্ডিশন বিপ বোথ সাইড। ফিউজ কিন্তু একটা শর্ট সার্কিট। ঠিক আছে, ফিউজ একটা শর্ট সার্কিট। তো ফিউজের দুই মাথা কিন্তু মিটার দিয়ে ধরলে সেটা যদি বিপ করে তাহলেই ভালো। ইফ নো বিপ দ্যাট মিনস ফিউজ ইজ ফল্টি, মানে ফিউজের মাঝখানে কোনো প্রকার কাটা আছে বা লিকেজ আছে, এই ধরনের কন্ডিশনে আমরা ফিউজকে ফল্টি বলবো। অবশ্যই বিপ করবে। ঠিক আছে, আমাদের যে ফিউজ আছে। তো মোটামুটি আমাদের বেসিক ইলেকট্রনিক্স শেষ। আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি মসফেট এর অ্যাডভান্স ক্লাস। ঠিক আছে, মসফেট এর অ্যাডভান্স ক্লাস। আমাদের বেসিক ছিল ফিউজ পর্যন্তই, আমরা পুরা বেসিকটা শেষ করছি। বেসিকের পরে এখন আমাদের শুরু হবে অ্যাডভান্স। ঠিক আছে, হ্যালো। তো
বেসিকটা কি মোটামুটি বুঝা গেছে না রোমেল ভাই? আজমল, হ্যালো আজমল, কি লাইনে আছো? বেলাল ভাই কি বুঝতে পারছেন আজকের ক্লাস? জি বুঝতে পারছি। অনলাইনে ক্লাস বোঝা যায়? আমি ইলেকট্রনিক্স এর ছাত্র, এগুলা নরমালি বোঝার ব্যাপার না। ইলেকট্রনিক্স এর ছাত্র হইলে ঠিক আছে, তো জি আরো বেশি আহ, আশা করি বুঝতে পারবেন। আমাদের একেবারে ইলেকট্রনিক্স এর আমরা একেবারে ডিপলি আমরা জানবো না, ঠিক আছে? আমাদের যতটুকু দরকার আমরা হ্যাঁ সেই অনুযায়ী, ল্যাপটপের জন্য যতটুকু দরকার আমরা সেই অনুযায়ী শুধু বলতেছি। আমরা হয়তোবা এখানে অনেক ডিপ কোশ্চেন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, আমরা সেই ডিপ কোশ্চেনে যাব না, ঠিক আছে? আমাদের ল্যাপটপ সার্ভিসের জন্য বা ডেস্কটপ সার্ভিসের জন্য যতটুকু দরকার আমরা সেই জিনিসটুকু আমরা এখান থেকে নিগড়ায় তুলে নিয়ে আসছি, ঠিক আছে? ওখান থেকে একটা পুরা কেক থেকে আমরা তো ফুল কেক খাই না জন্মদিনে, তাই না? একটা ফুল কেক থেকে, হ্যাঁ, ওয়ান পিস অফ কেক আমরা নেই। সো ওখান থেকে আমরা কিছু প্রত্যেকটা এর ডিপ ইয়া থেকে আমরা পিস পিস কেক নিছি, ঠিক আছে? একটা পিস পিস কেক নিয়ে সেটাতে আমরা একটা পরিপূর্ণ ইয়াতে রূপ দিচ্ছি আর কি, এই যা, ঠিক আছে? তো আমাদের সামনে অ্যাডভান্স ক্লাস শুরু হবে, তো আপনি আমার সাথে যোগাযোগ করেন, কালকে আমি আসি, ঠিক আছে? আপনি আইসা, কালকে আপনি আসবেন? হ্যাঁ কালকে আমি ইয়াতে আছি, দোকানে আছি। আপনি আইসা যদি ইয়া করতে ঠিক চান, আছে আপনি তো অনেক দিনই আসছেন, বাট আমার সাথে কমিউনিকেশন হয় নাই, তাহলে একটা ফাইনাল ইয়া করে ডিল করে যাবেন, ঠিক আছে? ওকে দেন আমাদের যে আগের ক্লাসগুলো হয়েছে ওইগুলো আমরা, আপনি হয়তো জানেন, কিন্তু জানলেও সেটা আমাদের মতো জানতে হবে, ঠিক আছে? আমাদের ল্যাপটপের ভাষায় জানতে হবে। ওকে, তো আজকের রাইট। মতো এখানে ক্লাস শেষ। খোদা ঠিক হাফেজ আছে। সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।